নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। সরকার বারবার বলছে পর্যাপ্ত বাজেট নেই, তহবিলে ঘাটতি রয়েছে, তাই ন্যূনতম পেনশন বাড়ানো সম্ভব নয়। কিন্তু এখানে একটি তুলনা সামনে আসে, যেমন ধরুন আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পে সাধারণ মানুষ কোনো আলাদা অবদান দেন না, তবুও সরকার সেখানে বিপুল অর্থ ব্যয় করে স্বাস্থ্যসেবা দিচ্ছে। আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুরনো পেনশন ব্যবস্থা বা ওপিএস নিয়ে বহু বছর ধরে আন্দোলন চলছে। বিভিন্ন রাজ্যে নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো ওপিএস ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিতে শুরু করে। এরপর কেন্দ্রীয় সরকারও নতুন ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস চালু করে। এই স্কিম অনুযায়ী অবসরের আগে শেষ 12 মাসের গড় বেতনের প্রায় 50% পর্যন্ত পেনশন নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, এই পেনশনের সঙ্গে ডিএ যুক্ত করা হয়েছে, মেডিকেল সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে প্রশ্ন উঠছে, যখন সরকার চাইছে তখন একটি প্রকল্পে অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারছে, তাহলে ইপিএস পেনশনভোগীদের ক্ষেত্রেই কেন বলা হচ্ছে অর্থের অভাব রয়েছে? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আগে এনপিএসে কর্মচারী ও সরকারের সম্মিলিত অবদান ছিল মোট প্রায় 24%, কিন্তু ইউপিএস চালু করার সময় সরকারের অবদান আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ সরকার চাইলে অতিরিক্ত অবদান দিয়ে কোনো পেনশন প্রকল্পকে আরও শক্তিশালী করতে পারে। এই উদাহরণ থেকেই বোঝা যায়, প্রয়োজন হলে সরকার অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার সক্ষমতা রাখে। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা 30 থেকে 35 বছর ধরে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, বেসরকারি প্রতিষ্ঠানের কাজ করেছেন এবং নিয়মিত ইপিএসে অবদান জমা দিয়েছেন, তাদের ন্যূনতম পেনশন বাড়ানোর ক্ষেত্রে একই ধরনের উদ্যোগ কেন নেওয়া হবে না? এই পেনশনভোগীরা কোনো দান বা অনুদান চাইছে না। তাদের দাবি, দীর্ঘদিন চাকরি করার পর অন্তত যেমন একটি পেনশন পাওয়া উচিত, যাতে ন্যূনতম সম্মান নিয়ে জীবনযাপন করা যায়। আজকের বাজারে 1000 টাকায় একটি পরিবারের 1 মাসের নিত্য প্রয়োজনীয় খরচ তো দূরের কথা, অনেক সময় 1 মাসের চালও কেনা সম্ভব হয় না। তাহলে এই পরিমাণ পেনশন বাস্তবে কতটা কার্যকর? এই প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। একবার বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের দিকে তাকিয়ে দেখুন। অনেক রাজ্যে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পে প্রতি মাসে প্রায় 2000 থেকে 3000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হয়। অটল পেনশন যোজনাতেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রায় 3000 টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার মতো প্রকল্পেও অনেক ক্ষেত্রে মাসিক সহায়তার পরিমাণ 3000 টাকার আশেপাশে পৌঁছে যায়। 15ই ডিসেম্বর 2025 তারিখের আনস্টার্ড প্রশ্ন নম্বর 2510 প্রশ্নটি করেছিলেন সাংসদ রাজেশ রঞ্জন। প্রশ্নের মূল বিষয় ছিল ইপিএস 95 পেনশনভোগীদের দাবির বিষয়ে সরকারের পদক্ষেপ। এখানে 2016 সালের আরসি গুপ্তা মামলার এবং 2022 সালের সুনীল কুমার মামলার রায়ের উল্লেখ করা হয়েছে। বিশেষ করে উচ্চ পেনশন সংক্রান্ত সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। এখানে একটা বিষয় বুঝে নেওয়া জরুরি, এটি ছিল একটি আনস্টার্ড প্রশ্ন। সংসদে সাধারণত 2 ধরনের প্রশ্ন করা হয়, একটি স্টার্ড প্রশ্ন এবং অন্যটি আনস্টার্ড প্রশ্ন। স্টার্ড প্রশ্নের ক্ষেত্রে মন্ত্রীকে সংসদে মৌখিকভাবে উত্তর দিতে হয় এবং সেই উত্তরের ভিত্তিতে সাংসদরা অতিরিক্ত প্রশ্নও করতে পারেন। কিন্তু আনস্টার্ড প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন যেমন লিখিত হয় তেমন উত্তরও লিখিত আকারে দেয়া হয়, সেখানে অতিরিক্ত প্রশ্ন করার সুযোগ থাকে না।
তাই সরকার এই ক্ষেত্রে যা লিখিত উত্তর দিয়েছে সেটি চূড়ান্ত উত্তর হিসেবে ধরা হয়েছে। সরকারের স্পষ্ট অবস্থান হলো বর্তমান পরিস্থিতিতে ডিএ সংযুক্ত পেনশন দেয়া বাস্তবসম্মত নয়। এরপর সরকার সুপ্রিম কোর্টের উচ্চ পেনশন সংক্রান্ত রায় বাস্তবায়নের বিষয়েও তথ্য দিয়েছে। সরকার জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হয়েছিল। সর্বশেষ নির্ধারিত তারিখ পর্যন্ত প্রায় 17,49,000 যৌথ বিকল্প আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় 15,24,000 আবেদন নিয়োগকর্তার ইপিএফওতে পাঠিয়েছিলেন। সরকারের দাবি অনুযায়ী 24 জানুয়ারি 2025 পর্যন্ত প্রাপ্ত আবেদনগুলোর প্রায় 99% প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়েছে। অর্থাৎ সরকারের বক্তব্য হলো, উচ্চ পেনশন সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং অধিকাংশ আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। এখন সরকার যে উত্তর দিয়েছে সেটাকে একটু বিশ্লেষণ করা যাক। প্রথমেই সরকার কার্যত পরিষ্কার করে দিয়েছে যে আপাতত 1,000 টাকার বেশি ন্যূনতম পেনশন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ডিএ যুক্ত করার বিষয়টিও সরকার বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে। মেডিকেল সুবিধার বিষয়েও সরকার কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। সরকার মূলত দুটি কারণ দেখিয়েছে। প্রথম কারণ হলো, সরকার বলছে তারা 1.16% অবদানের বাইরে অতিরিক্ত বাজেট সহায়তা দিয়ে এই 1,000 টাকার ন্যূনতম পেনশন চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আসলে সরকার অতিরিক্ত কত টাকা দিচ্ছে? এর কোনো নির্দিষ্ট হিসাব বা প্রমাণ এই উত্তরে দেয়া হয়নি। বরং এই বিষয়ে আরও বিস্তারিত প্রশ্ন করা দরকার। বিশেষ করে যদি এটি একটি স্টার্ট প্রশ্ন হিসাবে সংসদে তোলা হতো, তাহলে সাংসদ অতিরিক্ত প্রশ্ন করে সরকারের কাছ থেকে পরিষ্কার উত্তর চাইতে পারতেন। কারণ ইপিএস আইনে যখন 1,000 টাকার ন্যূনতম পেনশন চালু করা হয়েছিল, তখন বলা হয়েছিল সরকার 1.16% সরকারি অবদানের মাধ্যমে সেই ব্যয় বহন করবে। তাহলে এখন সরকার যদি দাবি করে যে তারা এর বাইরেও অতিরিক্ত অর্থ দিচ্ছে, তাহলে সেই অতিরিক্ত অর্থের পরিমাণ কত? এই প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। কারণ যতদূর জানা যায় 1.16%-এর বাইরে অতিরিক্ত সরকারি অবদানের কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তহবিলের মূল্যায়ন। সরকার বলেছে 2019 সালের মূল্যায়ন অনুযায়ী ইপিএস তহবিলে ঘাটতি ছিল। কিন্তু সমস্যা হলো, ইপিএসের নিয়ম অনুযায়ী প্রতি বছরই তহবিলের মূল্যায়ন করা বাধ্যতামূলক। এই তহবিল জনগণের অবদানে গড়ে উঠেছে, তাই এর আর্থিক অবস্থা জানার অধিকারও জনগণের রয়েছে। যদি সত্যিই তহবিলে ঘাটতি থাকে, তাহলে সরকার সেটা তথ্যসহ প্রকাশ করুক, মানুষ বাস্তবতা মেনে নেবে। কিন্তু বারবার 2019 সালের পুরনো তথ্য দেখিয়ে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। আমার অনুরোধ থাকবে, ভবিষ্যতে কোনো সাংসদ যখন এই বিষয়টি সংসদে তুলবেন, তখন অবশ্যই সরাসরি জানতে চাইবেন 2024 অথবা 2025 সালের ইপিএস তহবিলের সর্বশেষ অ্যাকচুয়ারিয়াল মূল্যায়নের ফলাফল কী। সবশেষে আমার অনুরোধ থাকবে, এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানান। আপনি কি মনে করেন? আজকের আলোচনায় যদি কোনো যুক্তি আপনার ভালো লেগে থাকে অথবা কোথাও আপনার ভিন্ন মত থাকে, সেটিও অবশ্যই জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা যত বেশি হবে, ততই সচেতনতা বাড়বে। আজ এই পর্যন্তই। আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব শিগগিরই দেখা হবে। ধন্যবাদ। নমস্কার।